অভ্যুত্থানের পর যাকে রাষ্ট্রপ্রধান বানানো হয়েছে সে লন্ডনে গিয়ে সিজদা করে এসেছে। আছেন আবু আলম শহীদ খান, সাবেক সচিব ও রাজনীতি বিশ্লেষক। সেই সঙ্গে আরো আছেন গোলাম মাওলা রনি, সাবেক সংসদ সদস্য ও লেখক। দুজনকে ছিলাম, সেই স্বপ্ন ভঙ্গ হলো কেন? আমরা আসলে কোনো স্বপ্ন দেখিনি, মানে এই কথাটা আমি আপনাকে একটু বিনয়ের সঙ্গে স্মরণ করাই দিতে চাই। আমরা মূলত শেখ হাসিনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আকুতি আহাজারি চেষ্টা তদবির করছিলাম। এর বাইরে আসলে আমাদের কোনো স্বপ্নটা ছিল না। স্বপ্নটা আসলে হয়েছে শেখ হাসিনা চলে যাওয়ার পর আমরা ভালো ভালো চিন্তা করেছি, এখন যারা আছেন তারা আমাদেরকে একেবারে চাঁদের দেশে নিয়ে যাবেন, মঙ্গল গ্রহে নিয়ে যাবেন এবং সেখানে গিয়ে আমাদেরকে একটা স্বপ্নের পৃথিবী উপহার দিবেন, ওখানে বসে বসে আমরা পৃথিবী দেখব। তো সেই জায়গাটাতে আমরা সবাই আহত হয়েছি, বিক্ষুব্ধ হয়েছি এবং এদের আচার আচরণ, চাল চলন, কথাবার্তা কোনো কিছু আমাদের আসলে পছন্দ হচ্ছে না। নান অফ ওয়ান, এই সরকারে যারা কর্তা ব্যক্তি আছেন এদেরকে দেখলে মানে আমাদের মনে শান্তি আসছে না। এদের কথা শুনলে রাজনৈতিক লোক অনেক দেখবেন যে অপকর্ম করে, কিন্তু মঞ্চে যখন মাইক নিয়ে তারা কথা বলে মন্ত্রমুগ্ধের মতো লক্ষ জনতা তাদের সেই বক্তব্য শুনে, অথচ তাদের প্রতি কিন্তু অনেকের রাগ। এখন এদের যে ক্ষমতায় বসার পরে আর্ট অ্যাটিটিউড রয়েছে, সেই অ্যাটিটিউড আমাদের পছন্দ হচ্ছে না। বিকজ আমরা শত শত বছর ধরে রাজনীতিবিদদের রাজনৈতিক মঞ্চে এবং পলিটিক্যাল পোস্ট অ্যান্ড পোর্টফোলিওতে যে পোর্ট্রেটগুলো দেখে এসেছি, সেই পোর্ট্রেটের সঙ্গে এদের মেলে না। এটা আমাদের একটা হতাশার মূল কারণ হলো। এরপর হলো রাজনীতিবিদরা সিংহাসনে বসে, পার্লামেন্টে বসে, রাজনৈতিক চেয়ারে বসে, মন্ত্রীর চেয়ারে বসে যে ভাষায় কথা বলে তাদের সুর থাকে, ছন্দ থাকে, তাল থাকে, লয় থাকে এবং তারা এতটা নেগোশিয়েবল। মানে এখন চিন্তা করেন যে একজন লোক আসছে, আমি উদাহরণ দিই, যেমন একজন মন্ত্রী ছিলেন আব্দুল লতিফ বিশ্বাস নাকি যেন, লেখাপড়া তেমন জানতেন না। তো সে বলতেন, এমনি প্রকাশ্যে বলতেন, আমি মাঝে মধ্যে যখন প্রয়োজন হয়তো ডাকাতিও করতাম, কিন্তু মন্ত্রণালয় চালানোর ক্ষেত্রে তার সচিবের সঙ্গে তার কখনো দ্বন্দ্ব সংঘাত হয়েছে কেউ বলতে পারবে না। এরকম একটা অল্প শিক্ষিত মানুষ শুধুমাত্র তার পলিটিক্যাল ক্যারিয়ার করার কারণে অসম্ভব সুন্দরভাবে একটা মন্ত্রণালয় কিন্তু তিনি চালিয়ে গেছেন। এইভাবে আরও অনেকের নাম আমি বলতে পারবো যাদের নেগেটিভিটি। আপনি চিন্তা করেন যে ওই যে ইয়াবা বদি, এখন ইয়াবা বদিকে আপনি যতই বদনাম করেন না কেন, কিন্তু তার এলাকাতে টেকনাফ গিয়ে দেখেন এখনও তার জন্য মানুষ কিন্তু কান্নাকাটি করছে। কিন্তু সেখানে ইয়াবা বদির জায়গাতে যারা শিক্ষিত লোক আসছেন, সজ্জন লোক আসছেন, তারা কিন্তু ইয়াবা বদির চেয়ে 100 গুণ দুর্নাম বদনামের শিকার ইতিমধ্যে হয়ে গেছেন। সো রাজনীতি যা আর্ট, এটা একটা, এখানে অনেক গান আছে, সঙ্গীত আছে। তো এই জায়গাতে তারা যারা আসছেন এই পলিটিক্যাল একটা চেয়ারে বসে তারা যে কথাগুলো বলছেন সেই কথাগুলো আমাদের পছন্দ হচ্ছে না। জনাব গোলাম মাওলা রনি, একটি বিষয় আপনার সামনে একটু উপস্থাপন করি, যেটি হচ্ছে নিশ্চয়ই আপনি অবগত আছেন। গতকালের চিত্র আমরা যেমনটি দেখেছি, দুটি ঘটনা আমি আপনার সামনে তুলে ধরতে চাই। 15 আগস্ট রাজধানীর ধানমন্ডির 32 নম্বরে ফুল দিতে গিয়ে গণপিটানির শিকার হন রিকশা চালক আজিজুর রহমান। পরে হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। আরেকটি ঘটনা আমরা যেমনটি দেখলাম যে গানের তালে তালে একজন মানুষ নাগিন ড্যান্স করলো। আসলে কি বার্তা দিতে চাচ্ছে? না, আমি ওই দিকে আসছি। আপনার এই কথাগুলো প্রশ্ন করলে আমি বলতাম, আমি যেটা বলছিলাম যে এখন যারা আছেন তাদের কথা আমাদের ভালো লাগছে না, তাদের কর্মকাণ্ড আমাদের একেবারে অপছন্দ। তারা যে কাজগুলো করছেন, রাজনীতিতে হলো কি এটা স্ট্রেট ফরওয়ার্ড, আপনি যুদ্ধ করেন অথবা শান্তি স্থাপন করেন, আপনি বন্ধু হন নচেত শত্রু হন। এখানে মুনাফিকি, ছলচাতুরি এর সমস্ত কোনো কিছুর জায়গা রাজনীতিতে নেই। মূল ব্যাপার এখানে কূটনীতি আছে, অনেক কথা বলে, কিন্তু ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। আমি তোমার বন্ধু হব, আমি তোমার শত্রু হব, আমি তোমার উপকার করবো নচেত আমি তোমাকে ক্ষতি করবো। এটাই রাজার ধর্ম। রাজার ধর্ম বাঘ করে সিংহ করে। কিন্তু এখন কি হচ্ছে, এরা ডান দিকে চোখ টিপ মারে আর বাম দিক থেকে খোঁচা মারে। এরা হাত দিয়ে এক ধরনের কাজ করে, পা দিয়ে এক ধরনের কাজ করে। এদের মস্তিষ্ক একরকম, এদের মন একরকম। ফলে কি হচ্ছে, সারা বাংলাদেশের সর্বত্র একটা অবিশ্বাস, অনাস্থা, সংকট, তারপর কি বলবো, মানে অস্থিরতা, সব মিলিয়ে একটা এলোমেলো হয়ে গেছে। আপনি চিন্তা করেন, একজন মন্ত্রী পদমর্যাদার যুবক, এখনকার যুবক তো কি বলবো, এখন তো মানুষে আধুনিক যুগ হয়ে গেছে। 8-9 বছরে কিন্তু নারী ছেলে মেয়েদের মধ্যে একটা ম্যাচুরিটি চলে আসে, যেটা আমাদের জামানাতে ছিল না। আমরা 8-9 বছর বয়সে, শহীদ সাহেব আছেন, আমরা দিদারসে প্যান্ট খুলে
লাফ দিয়ে বর্ষার পানিতে ন্যাংটো হয়ে পড়ে যেতাম। এখন আপনি 8 বছরের কোনো ছেলে মেয়েকে গুলি করলে আপনি এই কাজটি করাতে পারবেন, এখন তারা অনেক ম্যাচিউরড। তো সেখানে 30 বছর বয়সের একজন ধরেন উপদেষ্টা, সে হঠাৎ করে গভীর রাতে তার মনে হলো হাঁস খাবে, হাঁস খাওয়ার জন্য সে চলে গেল অনেক দূরে, 8-10 কিলোমিটার দূরে সে মোটরসাইকেল চালিয়ে হাঁস খেয়ে চলে গেল। হাঁস পেল না, তখন তার মনে হলো যে আমি ওয়েস্টিনে যাব। এখন আমি এটা খুঁজে পাই না। হাঁস খুব শক্তিশালী একটা খাবার, এটা খেলে শরীরে একটা জেহান এসে যায়, একটা জোশ এসে যায়, এবং এটা যৌবন যাদের, মানে সেই তাদের যৌবন আরও বেড়ে যায়। এটা বিবাহিত লোকদের জন্য ঠিক আছে, অবিবাহিত লোকদের জন্য এই হাঁস খাওয়া খুবই একটা কঠিন একটা বিষয়। সে হাঁস খেয়ে আবার দৌড়ে এসে ওয়েস্টিনে আসছে, আর ওয়েস্টিনের নাম শুনে আমার খালি কেন পাপিয়া কান্ট্রির কথা মনে পড়ে, সেই বাইজি কান্ট্রির কথা মনে, আমি মিলাতে পারি না। তো সেই মিলানের সঙ্গে আপনি যদি চিন্তা করেন যে 15ই আগস্টকে কেন্দ্র করে 32 নম্বরে যে ঘটনাগুলো ঘটেছে, এটাও স্বাভাবিক ডিকশনারির মধ্যে পড়ে না। গত বছর আমরা এই 15ই আগস্টে এখানে যাদেরকে অগ্রগামী ভূমিকায় দেখেছি, দেশি বিদেশি ইউটিউবাররা, তারা নেতৃত্ব দিয়ে 15ই আগস্ট এখানে হচ্ছে, ওখানে গত বছর যারা ডিজে পার্টি করেছে, এই বছর সেট চেঞ্জ হয়ে গেছে, তারা কিন্তু নেই, নতুন একটা গ্রুপ আসছে। এবং স্পষ্টতই বিএনপির যারা লোকজন আছে এখানে এই টোটাল 15ই আগস্টের দিনে 32 নম্বরে তারা নেতৃত্বের ভূমিকায় থেকেছে, অথচ গত বছর এটা জামাত, এনসিপি, ইউটিউবার, অমুক পার্টি টমুক পার্টি বিভিন্ন লোকজন ছিল। তো এটা হঠাৎ করে এটার এই বিবর্তন হলো কেন? ওই আগের পার্টি তারা চলে গিয়ে আবার নতুন পার্টি কেন আসলো? আর এখানে যে ঘটনাগুলো ঘটছে, স্পষ্টতভাবে একটা নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল, বিএনপির মতো একটা বড় দল, তাদের জন্য এ দায় মেটানো আগামী দিনে খুব কঠিন একটা বিষয় হয়ে যাবে। তারা কেন বুঝতে পারছে না যে যখন তৃতীয় একটা ছোট পক্ষ, ধরুন একটা খরগোশ কিংবা ধরুন একটা শিয়াল, সে দুটো বাঘকে মুখোমুখি করে দিচ্ছে, দুটো সিংহকে মুখোমুখি করে দিচ্ছে, এবং দুটো সিংহ যদি মারামারি করে পুরো বনভূমিতে তারা বিরান হয়ে যায়, তাহলে কি হচ্ছে? ওই যে যে ছোট ছোট প্রাণী আছে তাদের একটা রাজত্ব প্রতিষ্ঠিত হবে। রাজনীতির এই সহজ জিনিসগুলো কেন বড় বড় রাজনৈতিক দলগুলো বুঝতে পারছে না? এখানে মূল ব্যাপার হলো যে সবাই কি হচ্ছে এত কিছুর পরেও কেন পুতিনের সঙ্গে সেই আলাস্কাতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প দেখা সাক্ষাৎ হচ্ছে, এবং পুরো দেখা সাক্ষাৎ এর মধ্যে পুরোটাই নেগেটিভ, 100% নেগেটিভ। নেগেটিভ হওয়ার পরে দুজন হাসলেন এবং আবার তারা বৈঠক করার সিদ্ধান্ত নিলেন, এবং পুতিন হেসে বললেন যে আমাদের নেক্সট বৈঠক মস্কোতে হবে। তো এই হলো আর্ট অফ নেগোসিয়েশন। তো সেখানে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ একটি দল যারা দাবি করে একাধিকবার তারা ক্ষমতায় এসেছে, সেই দলগুলো ছোট ছোট দলের পেছনে ছুটছে, তাদের বুদ্ধিতে তারা বারবার পরাজিত হচ্ছে, তাদের দ্বারা উত্তেজিত হচ্ছে, এবং তারাও এখন হাঁস খেতে চাচ্ছে, অনেকে হাঁস খেতে চাচ্ছে, হাঁসের পিছনে ছুটছে। সেটা পিটার ডি হাঁস হোক, পাতি হাঁস হোক, সেটা নীলার হাঁস হোক কিংবা ওয়েস্টিনের হাঁস হোক, বাট এই হাঁস খাওয়ার জন্য এখন বাংলাদেশে যে উন্মাদনা শুরু হয়েছে, আমি এই উন্মাদনার কোনো শেষ দেখছি না। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি গোলাম মাওলা রনি, আবু আলম, শহীদ খান। গতকালের ঘটনা দিয়েই শুরু করতে চাই। যেমনটি আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই শোক প্রকাশ করেছে, যদিও শোক প্রকাশ করে শিল্পী অভিনেতাদের আক্রমণের শিকার হতে হয়েছে, তাদের ফ্যাসিস্ট আখ্যা দেওয়া হয়েছে। শোক প্রকাশের সাথে ফ্যাসিস্টের কোনো সম্পর্ক আছে কিনা প্রশ্ন এক। আরও একটি প্রশ্ন রাখতে চাই, আমরা শোক প্রকাশ ঠেকানোর যে চেষ্টা দেখলাম, সেই চেষ্টাটা কিভাবে দেখছেন? শোক প্রকাশ করলে ফ্যাসিস্ট হয়ে যাবে, এই ট্যাগিং যারা করছেন তারা বোধহয় বুঝতে পারছেন না যে ব্যক্তিগত শোক প্রকাশ একটা মানুষের মৌলিক অধিকার। আপনি কারোর জন্য আপনার শোক প্রকাশ করতেই পারেন, এবং জাতির জন্য বঙ্গবন্ধুর জন্য শোক প্রকাশ করা তো কোনো অন্যায় না, কারণ তার যে অবদান, পুরো অবদানটা যদি আমরা বিবেচনা করি, এবং 10ই জানুয়ারি তার প্রত্যাবর্তন পর্যন্ত, পরে সরকার গঠন করার পরে তার নিশ্চয়ই সমালোচনা আছে, তিনি একজন মানুষ ছিলেন, অতি মানব না। তো আপনি একটা ব্যক্তির যে শোক প্রকাশের যে ইচ্ছা, সে তার বিবেকের ইচ্ছা, তো সেটাকে আপনি তো বাধা দিতে পারেন না, এবং বাধা দেওয়ার কারণে আপনি দেখবেন যে আপনি যেটা বললেন ফেসবুক, টুইটার বা আমাদের অন্তর্জালে শোক প্রকাশের যে লিমিট, মানে এটার কোনো লিমিট ছিল না, একদম ছড়িয়ে গেছে। এবং এটা যখন প্রকাশিত হবে যে কত বিনম্র শ্রদ্ধা কতবার টাইপ করা হয়েছে নিশ্চয়ই জানা যাবে, এবং কত লোক তাকে শোক প্রকাশ করেছেন সেটা দেখলে দেখবেন যে কোটি কোটি পেরিয়ে গেছে, মানে কোটি কোটির কম না। তো এই যে আপনি বাধা দিচ্ছেন, বাধা দেওয়াটা তো ন্যায়সঙ্গত না, অনৈতিক। তো আপনি বাধা দিবেন কেন? হ্যাঁ, আপনি এটা করতে পারেন যে আপনি যেহেতু রাষ্ট্র যেহেতু একটা অর্ডারের মাধ্যমে, এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে আওয়ামী লীগ নামে একটি দলের তাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে,
তখন আপনি আওয়ামী লীগ যদি কোনো কারণে কোনো মিছিলের আয়োজন করে বা তারা যদি কোনো প্রোগ্রাম করে কোনো কিছু করতে যায়, স্বাভাবিকভাবে যে আপনি নিষিদ্ধ করেছেন এবং নিষিদ্ধ দলটি এসব করতে পারবে না, এটা যদি পুলিশের ঘোষণা থাকে, তাহলে আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তারা নিশ্চয়ই ব্যবস্থা নিতে পারবে। কিন্তু গতকাল যে আমরা 32 নম্বরে নাচ গান কিংবা উদযাপন দেখেছি, এটা আসলে ভবিষ্যৎ রাজনীতির বার্তাটা কি দেয়? রিকশাওয়ালা দেখলাম ভিডিও ফুটেজে, আপনিও দেখেছেন, আমরা সবাই দেখেছি, একটা রিকশাওয়ালা বলছে যে আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, সেই জন্য আমি 400 টাকা দিয়ে একটা ফুলের তোড়া কিনে নিয়ে এসেছি, আমি এটা দিতে চাই। তা আপনি তাকে বাধা দিবেন কেন? এবং আপনি একটু আগে বললেন যে শুধু বাধা দেওয়া না, উনি তো চলে গেছেন, তারপরে সেও নাকি খুন করেছে। খুনের মামলা তো আর শেষ নেই, মানে যে হারে মামলা হচ্ছে এবং তাকেও খুনের কোনো মামলা, ওই যে আপনার আগের মতো সিস্টেমটা আগের মতো, যে আপনি একটা মামলা করবেন, তারপরে তার সাথে সাথে শত শত নাম না জানা লোক থাকবে, এবং এখন নাম না জানা লোকের নামে ওই রিক্সাওয়ালাকে আপনি ঢুকিয়ে দিলেন। তারপরে ডিজে পার্টি, আপনি কি বলবো, বাংলাদেশের যে রাজনৈতিক শিষ্টাচার বা বাংলাদেশের রাজনীতিতে যে ভব্যতা, সভ্যতা বা শ্লীলতা, এসব তো এখন পুরোপুরি হারিয়ে গেছে। এর আগেও নিশ্চয়ই এটা চ্যালেঞ্জের মুখে ছিল, আমরা দেখেছি যে কখনো কখনো এই শিষ্টাচার আমরা অতিক্রম করতে দেখেছি, বাট এখন শিষ্টাচারের কোনো বালাই নেই। যেটা রনি বললেন যে একটা বৃহৎ দলের সাথে এটা মানে এখন মিলে গেছে কেন, গতবার যারা ছিল সেই সেট পরিবর্তন হয়েছে, এখন বিএনপির নাম আমরা দেখেছি, বিএনপির লোকজন নাকি এটা করছে। বিএনপি খুব বড় দেখেছি যে তারেক রহমানকে নিয়ে অশ্লীল গালিগালাজ দিয়ে স্লোগান দেওয়া হয়েছে, জিয়াউর রহমানের ছবিকে অবমাননা করা হয়েছে। তাই তো, মানে এখন এরা বিএনপির কিনা, কোনো তৃতীয় পক্ষ কিনা যারা বিএনপিকে মেলাইন করতে চায়, এটা তাদেরকে পরিষ্কার করতে হবে। আমি নজরুল ইসলাম খানের একটা মন্তব্য দেখেছিলাম, নজরুল ইসলাম খান বলছেন যে এইসব বিএনপির করা উচিত না, এসব বলে টলে উনি শেষের দিকে একটা মারাত্মক কথা বলেছেন, আমাদেরও তো জিয়ার মাজার আছে, আমাদেরও তো কবর হবে, তো এগুলো কি ভবিষ্যতে আমরা বগলে নিয়ে হাঁটবো নাকি? তো এইটা চিন্তা করতে হবে যে আপনি এখন যা করছেন সেটা কিন্তু অনেক গুণে 10 গুণ, 100 গুণ, 1000 গুণ ফিরে আসতে পারে। আমরা এমন কাজ কেন করব যে কাজটাতে মানুষের মধ্যে প্রতিহিংসা জাগ্রত হবে, এবং আপনি প্রতিহিংসা পরায়ণ হয়ে যাচ্ছেন এবং পুরো দেশটাকে একটা প্রতিহিংসার রাজনীতিতে আপনি ঢুকিয়ে ফেলছেন। এই যে কালকে বিএনপি যদি ওখানে যেয়ে থাকে, বা বিএনপির যারা যারা গিয়েছেন, কেন গিয়েছেন তারা আরও ভালোভাবে ব্যাখ্যা করতে পারবেন, তারা কিন্তু ওই যে কুকুরের লেজের মতো হয়ে গেছে, যে ওই যে লেজ কুকুরকে নাড়াচ্ছে না, কুকুর লেজ নাড়াচ্ছে, এরকম একটা অবস্থা হয়ে গেছে। তারা মনে করছেন যে আমরা বোধহয় পিছিয়ে গেলাম, যে আমরা যে এই আওয়ামী লীগের ফ্যাসিস্ট এবং তাদেরকে এই যে মাফিয়া, নাজি, নানান কথা বলা হয় না আওয়ামী লীগ সম্পর্কে। আওয়ামী লীগের যারা অন্যায়ের সাথে যুক্ত ছিল, যারা অপরাধ করেছে, যারা কর্তৃত্ববাদী শাসনের সাথে যুক্ত ছিল, যারা গণহত্যার সাথে যুক্ত ছিল, আরও অনেক 100টা অপরাধ আছে, আপনি প্রত্যেকটা অপরাধের বিচার করেন, ন্যায্য বিচার করেন। কিন্তু আপনি এক আওয়ামী লীগকে একটা দল হিসাবে যখন এই চেষ্টা করেন যে তাকে নির্মূল করে দেওয়া, যে চেষ্টাটা অতীতে অনেক দলের ব্যাপারে করা হয়েছে, জামাত ইসলামের ব্যাপারে তো এই কথাটা একেবারেই সত্য যে তাদেরকে রাজনীতি করতে দেওয়া হয়নি বারবার, এবং তারপরে তাদের শক্তি তো বৃদ্ধি হয়েছে, কমেনি। সেই জন্য বেস লাইনটা হচ্ছে যে আপনি কাউকে আসলে নির্মূল করতে পারবেন না, আপনি কাউকে নিশ্চিহ্ন করে দিতে পারবেন না। ছোট দলের এই অবস্থা। আওয়ামী লীগের মতো একটা বড় দল, যাদের যদি ওই যে পার্সেন্টেজ 40% আছে বিতর্ক, 35% আছে বিতর্ক, শেষ পর্যন্ত সবচেয়ে নেগেটিভ যারা বলে তারা বলে 20% আছে। তো 20% মানে কি? 12 কোটি ভোটারের 20% মানে 2.5 কোটি ভোটার। তা আপনি এদেরকে কোথায় ফেলে দেবেন? বঙ্গোপসাগরে ফেলে দেবেন? এদের প্রত্যেক নাগরিকত্ব বাতিল করে দেবেন? এরা ভোট কেন্দ্রে যেতে পারবে না। তো সেই জায়গায় তো আপনাকে একটা অবস্থান পরিষ্কার করতে হবে। এবং রাজনীতিতে আপনি অশ্লীল, আমি কিছুদিন আগে বলেছিলাম যে এই অশ্লীল স্লোগান যারা দেয়, একজন নারী প্রধানমন্ত্রী যিনি 3বার প্রধানমন্ত্রী হয়েছিলেন, বেগম খালেদা জিয়ার কথা স্পষ্টভাবে বলেছিল, আপনার মনে আছে, তাকে নিয়ে নানান বাজে বাজে স্লোগান দেওয়া হয়েছে, তো তাদেরকে গ্রেফতার করা হয় না কেন? আপনি রাজনীতিতে যদি এই সব করতে দেন, মব করতে দিবেন, অশ্লীল স্লোগান দিতে দিবেন, অশ্লীলতা ছড়িয়ে দিবেন, আপনি কি চাচ্ছেন? এটা তো সরকারের দায়িত্ব। ধন্যবাদ জানাচ্ছি আবু আলম শহীদ খান। গোলাম মাওলা রনি, রাজনীতি থেকে শিষ্টাচার হারিয়ে গেছে কি? আরেকটি প্রশ্ন যুক্ত করি, হাসিনার প্রতি আক্রোশ থেকে কি আক্রান্ত হচ্ছেন শেখ মুজিব? না, আসলে আমাদের দেশের রাগ হওয়ার জন্য কখন কিভাবে রাগ হতে হবে এটারও একটা যোগ্যতা দরকার আছে। জ্ঞান গরিমা না থাকলে আপনি দেখুন এই যে গোকরা সাপ ফুসফুস ফুসফুস করে সারাক্ষণ, ও কিন্তু না বুঝে করে। এবং গোকরা সাপ বেশিরভাগ সময় করে কি, ওর যে ছায়া, চাঁদনি রাতে নিজের ছায়াকে সে নিজে সবল মারে। তা আমাদের এই সমাজে মানুষ আমরা জানি না যে কখন আনন্দ প্রকাশ করতে হবে আর কখন দুঃখ প্রকাশ করতে হবে, কখন কাঁদতে হবে, কখন হাসতে হবে, কখন রাগ হতে হবে। এখন এই যে জমানা চলে গেছে, আমি এটা বুঝতে পারি না যে এই 32 নম্বর এখন এটা কি একটা বাড়ি না এটা একটা সড়ক? সড়ক নামে তো 32 নম্বর এখন সড়ক নেই, এটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে, ওই সড়কের একটা নতুন নামকরণ হয়ে গেছে।
তো নতুন এটা আওয়ামী লীগ জমানাতেই ওটার এটা নতুন নামকরণ হয়ে গেছে, কিন্তু তারপরও 32 নম্বর কেন অমরত্ব লাভ করেছে? কেন বারবার ঘুরে ফিরে বঙ্গবন্ধুর নাম আসছে? কেন শেখ মুজিবুরের নাম শুনলে মানুষ মাথা নোয়াচ্ছে? তাকে ট্যাগ দেওয়ার জন্য, ছোট করার জন্য। ধরুন অনেকে বলা হয়েছে সে লেখাপড়া জানতো না, নকল করে পাশ করেছে, সাধারণ বংশের লোক। আচ্ছা বলেন, ভালো কথা। তো 73-74 সনে যে ওনারা তো একসময় জাসদ করতেন, তো 73-74 সনে তার সঙ্গে যারা বিপ্লব করে বিদ্রোহ করে আওয়ামী লীগ থেকে বের হয়ে বঙ্গবন্ধুর জীবনটাকে হারাম করে দিলেন, যে জাসদের শীর্ষ নেতৃবৃন্দ, তাদের রাজনৈতিক যে যোগ্যতা, অভিজ্ঞতা, শিক্ষা দীক্ষা নিয়ে শুধু বাংলাদেশ নয়, পাক ভারত উপমহাদেশে কথা বলার মতো লোক নাই। তারা কেন বঙ্গবন্ধুর জন্য এখন কাঁদছেন? তাহলে তার মধ্যে এমন একটা ম্যাগনেটিক পাওয়ার ছিল। আচ্ছা চিন্তা করেন, বলা হয় যে ঠিক আছে শিক্ষিত আমাদের এই বাংলাদেশ তো দূরের কথা, পশ্চিমবঙ্গে আপনি দেখেন তো ডক্টর মোহাম্মদ কামাল অথবা অধ্যাপক রেহমান সুবহান, তাদের মতো শিক্ষিত সজ্জন লোক দেখান তো। রেহমান সুবহান ওয়াজ দ্য টিচার অফ ডক্টর মোহাম্মদ ইউনুস। হোয়াই দে আর ক্রাইং ফর বঙ্গবন্ধু? সে যদি অশিক্ষিত হয়, লেখাপড়া না জানে, এত শিক্ষিত মানুষ কেন তার জন্য কাঁদছে? এই যে নেতৃত্বের যে একটা ম্যাগনেটিক পাওয়ার, সেই ম্যাগনেটিক পাওয়ারটা বুঝতে হবে। ওই যে 32 নম্বর, ওই 32 নম্বরের অনেক দৃশ্য, অনেক চিত্র, অনেক গল্প, অনেক কবিতা মানুষের মননে এমনভাবে, সেটা আপনার মাথায় যদি হাতুড়ি দিয়ে পেরেক ঢুকানো হয় এবং সেই পেরেকটা যেভাবে আপনার মস্তিষ্কে প্রতিটা মুহূর্তে সাড়া ফেলবে, তেমনি ওই 32 নম্বরের অসংখ্য স্মৃতি ওটাকে এমনভাবে অমরত্ব দিয়েছে। আপনি চিন্তা করেন, একজন রাজপুরুষ, বিশাল একজন 6.5 ফিট উচ্চতা রাজপুরুষ, সে একটা লুঙ্গি পরে একটা সাধারণ জামা গায়ে দিয়ে 3-4টা বোতাম খোলা খাবার টেবিলে বসছেন। হঠাৎ করে মনে হলো তার সামনে একটা ওই না খেয়ে আছে অভুক্ত দুপুরে একজন পুলিশ কনস্টেবল, সে দৌড়ে খাবার টেবিল সেই পুলিশটাকে ধরে এনে তাকে খাবার টেবিলে বসে একসাথে খাওয়ালেন। এই ছবি আপনি বাঙালির মধ্যে কিভাবে দূর করবেন বলেন তো? এই ছবিতে এরশাদের নাই, এই ছবিতে বেগম জিয়ার নাই, এই ছবিতে শেখ হাসিনার নাই, কিন্তু বারবার সুযোগ পেয়েও আসলে আমরা গণতান্ত্রিক যাত্রায় কেন হোঁচট খেয়েছে, কিংবা আমাদের রাজনীতিতে গুণগত পরিবর্তন কেন আসেনি, সেই প্রশ্নগুলো আপনার কাছে রেখে যেতে চাই। বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। গোলাম আল রানী, যে আলোচনায় আমরা ছিলাম, নির্বাচনের সময় ঘোষণা করেছে প্রধান উপদেষ্টা, নির্বাচন কমিশনও সার্বিক প্রস্তুতি এগিয়ে নিচ্ছে, কিন্তু রাজনৈতিক অঙ্গনে আমরা দেখছি মত পার্থক্য। এনসিপির তরফ থেকে যেমনটি বলা হচ্ছে, নতুন সংবিধান প্রণয়নে বাধা দিলে রাজপথে নামতে সময় লাগবে না, গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছে তারা। আবার জামায়াত ইসলামীর তরফ থেকে বলা হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে এবং বিদেশিদের দ্বারা পাতানো কোনো নির্বাচনে তারা অংশগ্রহণ করবে না। নির্বাচন বিলম্বের কোনো শঙ্কা এখনো দেখেন কি? নির্বাচন বিলম্ব, নির্বাচন, এই জিনিসগুলো আমার ডিকশনারিতে এখন পর্যন্ত আসছে না। আমি একটা ফটো কার্ড দেখলাম ফেসবুকে, এটা সত্য না মিথ্যা আমি বলতে পারবো না। ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত সাহেব, তার একটা বক্তব্য, তিনি সেখানে বলেছেন যে এখন যে মাইন্ড সেট আপ রয়েছে মানুষের, এবং এখন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অবস্থা, তো সেখানে নির্বাচন করার মতো কোনো স্ট্রাকচার তো নেই কোথাও। তো এই অবস্থাতে একটা নির্বাচন করার জন্য যদি চাপ দেওয়া হয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে, তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ করাটা নিরাপদ। সত্য মিথ্যা আমি জানি, উনি বলেছেন কিনা জানি, কিন্তু এরকম একটা ফটো কাট করেছে। আমি এই বক্তব্য উনি বলুন বা না বলুন, এটা আমি ওন করলাম, এটা আমার বক্তব্য, ঘটনা আসলেই তাই। এখন পর্যন্ত আপনি চিন্তা করুন, একটা থানা, ধানমন্ডি থানা, তো তাকে জিজ্ঞেস করা হলো যে এখানে এরকম কাজ কেন হচ্ছে, তো বললো যে এখানে প্রেস সচিবের হুকুমে আমরা এই কাজ করছি। পরবর্তীতে যখন মিডিয়াতে আসলে প্রেস সচিব অস্বীকার করলো, আমি ধরেন কোনো কথা বলিনি, এখানে কোনো কারণে মিসফায়ার হয়ে যেতে পারে। তো বোঝার চেষ্টা করুন যে প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর একজন প্রেস সচিব, তিনি এই ধরনের বক্তব্য দিবেন, কথা বলবেন, যা কিছু বলবেন, এটা বাংলাদেশে আসলে আমরা ইতিপূর্বে কখনো কল্পনা করতে পারিনি। অতীতে যারা প্রেস সচিব ছিলেন, আপনি জাওদুর রহমান সাহেবের মতো মানুষ প্রেস সচিব ছিলেন, ইভেন একেবারে সর্বশেষ ধরুন নাইমুল ইসলাম খান। তো নাইমুল ইসলাম খানের যে ক্যারিয়ার সংবাদপত্রে, তার সঙ্গে যদি আপনি বর্তমান প্রেস সচিবকে ধরেন, তো
তো এটা আসলে কোনো তুলনাই করা যায় না। কিন্তু সেই নাইমুল ইসলাম খান, জাওয়াদুর রহমান, কিংবা ধরেন প্রেসের সাথে যারা জড়িত ছিলেন, ইকবাল সুবহান চৌধুরী সাহেবের মতো মানুষ, তারা কোনো একটা থানাতে জীবনে টেলিফোন করবেন এটা তো আমরা কল্পনাই করতে পারিনি। বাট থিংস হ্যাপেনিং। এখন বর্তমানে সেই ঘটনাগুলো ঘটছে। আপনার হাত যখন পায়ের কাজ করে, পা যখন কানের কাজ করে, কান যখন আপনার বগলের কাজ করে, আপনার নাক যখন পিঠের কাজ করে, তখন পুরো শরীরে যে একটা ইমব্যালেন্সড হয়ে যায়, তদ্রূপ এখন রাষ্ট্রযন্ত্র ওরকম একটা ইমব্যালেন্সড অবস্থায় চলে গেছে। আবু আলম শহীদ খান, যেমনটি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব হয়ে অভিযোগ করেছে, একটি মহল জাতীয় পার্টিকে নির্বাচনে আনার তোড়জোড় করছে। এই দলকে প্রধান বিরোধী দল হিসেবে সামনে আনতে চায় তারা। আওয়ামী লীগের যেসব নেতার ইমেজ ভালো তাদেরও জাতীয় পার্টির হয়ে নির্বাচনে নিয়ে আসার পায়তারা চলছে। পর্দার অন্তরালে এমন কিছু ঘটছে কি? না, এমন কিছু যদি ঘটে অসুবিধা কি? মানে পর্দার অন্তরালে ঘটছে কি, ওটা তো একটা বড় কথা। তাহলে কি আমরা ভবিষ্যতে গৃহপালিত বিরোধী দল দেখব? না না, জাতীয় গৃহপালিত বিষয় না। বিষয় কথা হলো জাতীয় পার্টি একটা দল যাকে এখনো নিষিদ্ধ করা যায়নি। আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগ নির্বাচনে আসবে না। জাতীয় পার্টি নিষিদ্ধ না হলে তারা নির্বাচনে যাবে, তাদের একটা মার্কা থাকবে, এবং সেই দল চেষ্টা করবে যে তারা অধিক সংখ্যক আসনে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন যাতে করতে পারে। তো এইটাতে মানে পিছনে কোনো ষড়যন্ত্রের বিষয় না, তো এটা ক্লিয়ার। এখন উনি যে কারণে বলছেন ষড়যন্ত্র, সেটা তো ওনাকে ব্যাখ্যা করতে হবে, কারণ ওনার তো বোধহয় একটা দল আছে, মানে উনি এনসিপিকে সমর্থন করেন, যদিও উপদেষ্টা হিসেবে সেই সমর্থনটা করার কথা না। এই যে আপনি এনসিপির কথা বললেন, তারা নতুন সংবিধান চায়, কীভাবে নতুন সংবিধান হবে বলেন আপনি? নতুন সংবিধান হওয়ার তো কোনো সুযোগ নাই। এটা তো আপনি ওই যে বারবার ফরাসি বিপ্লবের কথা আসে, ফরাসি বিপ্লব, তৃতীয় রিপাবলিক, অমুক তমুক, তো এইসব তো আমরা করি নি আসলে। ওই যে আপনার স্বপ্নের কথা বলছিলেন না, তো আমরা তো স্বপ্ন মানে দিবা স্বপ্নও দেখি নেই যে কথাগুলো এখন আলোচনা হচ্ছে, এগুলো সবই আমাদের যে 5ই আগস্ট সেখানে যে ঘটনা ঘটছে, দেশ ছেড়ে চলে গেছেন প্রধানমন্ত্রী, তারপরে যে একটা অভ্যুত্থান, সফল অভ্যুত্থান, এরপরে ডক্টর ইউনূস সাহেব এসে দায়িত্ব গ্রহণ করেছেন। তারপরে আপনি ঠিক করবেন যে আপনি কী কী করবেন, আপনার প্রায়োরিটি কী কী। তখন আসলো যে আমাদের প্রায়োরিটি একটা নির্বাচন, এবং নির্বাচনের আগে আমাদের কিছু সংস্কার করতে হবে, কিছু বিচার করতে হবে। এগুলো দাবি ছিল, সংস্কার করতে হবে। সংস্কার একটা অতি প্রয়োজনীয় জিনিস, দাবি ছিল, দাবি মতো আমরা সংস্কারের কাজ করছি বা বিচারের কাজটাও এগিয়ে যাচ্ছে। এখন নির্বাচনের কাজটা ওইভাবে এগিয়ে যাবে। কিন্তু নির্বাচনকে আপনি নির্বাচন যাতে ডিলেড হয় অথবা নির্বাচন যাতে না হয়, তো আপনি যদি এখন নতুন সংবিধান না লেখা পর্যন্ত, এটা তো আলী রিয়াজ সাহেব প্রথম সংবিধান কমিটির যে চেয়ারম্যান ছিলেন, উনি সংস্কার কমিটির, তখন তো উনি পুনর্লিখনের কথা বলছেন। এখন আজকে 4 মাস পরে আলী রিয়াজ কি পুনর্লিখন করছেন না? তো সনদ কি হচ্ছে? সনদে তো বলা হয়নি যে আমরা এই সংবিধান বাদ দিয়ে একটা পুনর্লেখন করব এবং সব দল সাইন করলে এটা সংবিধান হয়ে যাবে। এরকম তো আসলে হবে না। সংবিধান তো সংবিধান, সংবিধান ঠিক করতে হলে, পুনর্লিখন করতে হলে গণপরিষদের নির্বাচন আপনি করতে পারেন, বাট সেটাও তো আপনাকে গণপরিষদ নির্বাচনের ব্যাপারে আপনাকে একমত হতে হবে। এইখানে আপনি তারপরে আপনি সংবিধানের যদি গণপরিষদ নির্বাচন না হয়, তখন আপনি সংবিধান যা আছে সেখানে যা যা প্রয়োজনীয় ত্রুটিমুক্ত করা সেগুলো আপনি করতে পারবেন। এইভাবেই তো এটা হবে। আপনি কি পিআর পদ্ধতি চালু করতে হবে, এই পিআর পদ্ধতি কোত্থেকে হঠাৎ করে আসলো, এটা নিয়ে আলোচনা হচ্ছে। আলোচনা যে হয়নি একবারে এরকম না, 2008 সাল থেকে আলোচনা হচ্ছে। ইসলামী আন্দোলন এই আলোচনাটা এনেছিল, এবং আরও কেউ বাম দলগুলো এই আলোচনা করেছে, কারণ তারা দেখেছে যে তারা যে ভোট পায় তাতে তাদের এককভাবে কোনো সিটে না জিতলেও তাদের ভোটের কারণে হয়তো তারা 2, 4, 5, 10, 20 সিটের ভাগ পেতে পারে। জামাত ইসলামী তো এরকমই মনে করে। তো এই জিনিসটা তো আপনাকে আরেকটা নির্বাচন হতে হবে। এই নির্বাচনের পরে সেই যে সংবিধানের ভিত্তিতে যে নির্বাচনটা হবে এবং নির্বাচনের পরে যে পার্লামেন্ট হবে, সেই পার্লামেন্ট যদি মনে করে যে আমরা একটা পিআর পদ্ধতিতে যাব, তখন এটা করা সম্ভব হবে। তার আগে তো এটা করা সম্ভব হবে না। তার মানে হচ্ছে যে আপনি যখন এগুলো বলেন, আপনি নির্বাচনটাকে বিলম্বিত করতে চান অথবা নির্বাচন চান না। এখন নির্বাচন চান না বললে ওনারা রাগ করতে পারেন। নির্বাচন কেন চাবেন ওনারা তো এখন ভালো পজিশনে আছেন। ওনাদের দলের কোনো তো মানে ভোটের মাধ্যমে কিছু করার বা তাদেরকে বুঝে নেওয়ার সুযোগ নাই। সুতরাং ওনারা যে ক্ষমতার পজিশনটা এনজয় করছেন, এটা ওনারা ছাড়বেন কেন? যখনই নির্বাচন হবে তখন তো জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব গ্রহণ করবে, নির্বাচিত একটা সরকার দায়িত্ব গ্রহণ করবে, তখন ওনারা যে সুবিধাগুলোতে আছেন সেই সুবিধাগুলো ওনারা পাবেন না। কাদের কথা বলছেন? পরিষ্কারভাবে জামাতে ইসলামী, এনসিপি এবং কিছু দল, বিএনপিও কিছু সুবিধা আছে। আপনি বলছেন ক্ষমতা সুবিধাভোগী, আজই কিন্তু এনসিপি ক্ষমতা সুবিধাভোগী না, ওরা তো সরকারি দল। সুবিধাভোগী বললে ওদেরকে একটু অপমান করা হবে। এটা তো ডক্টর ইউনূস সাহেব নিজেই এই দলটা তৈরি করার জন্য তাদেরকে উপদেশ দিয়েছেন। হাসনাত আব্দুল্লাহর বক্তব্য, অভ্যুত্থানের পর যাকে রাষ্ট্রপ্রধান বানানো হয়েছে সে লন্ডনে গিয়ে সিজদা দিয়ে এসেছে।
চাণক্য নীতি আছে। তো সেজদা দিয়ে আসলে তো সেজদা যদি কেউ দিয়ে থাকে, এটা আমি জানি না এটা কি কথা, এটা তো একটা ফ্রেন্ডলি গেম। প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকের প্রসঙ্গে প্রধান উপদেষ্টা তারেক রহমানের সাথে বৈঠক করেছেন লন্ডনে। ওই বৈঠক না হলে তো পুরো লন্ডন সফরটা নিয়ে একটা অনেক কথা হতো যে এটা একটা ব্যর্থ সফর। এবং তারেক রহমানের সাথে উনি যদি কথা বলেন, কথা বলতে চান, তাহলে অসুবিধা কি? সারাদিন তো উনি এনসিপি এবং অন্যান্য রাজনৈতিক দলের সাথে কথা বলছেন, আমি তো এটাতে কোনো অসুবিধা দেখি না। বাট সেজদা দিয়ে আসেন যখন এইভাবে বলা হয় এবং এনসিপি যখন এইভাবে বলে, এবং ওনারা নাকি ডক্টর ইউনূসের নিয়োগকর্তা, তাহলে নিয়োগকর্তা, আমরা যেমন আমি গণকর্মচারী, তো আমাকে সবসময় চাকর বাকর মনে হয়। তো আমার যখন একজন নিয়োগকর্তা থাকে তখন আমি বলি যে তাহলে উনি নিয়োগকর্তা, আমরা সব চাকর বাকর। তো এনসিপি যদি নিয়োগকর্তা হয়, মানে এই যে বৈষম্যবিরোধী ছাত্র যদি তার নিয়োগকর্তা হয় এবং নিয়োগকর্তারা যদি এই ভাষায় কথা বলে, তাহলে তো চাকরের আর কোনো অবস্থান থাকে না। মানে চাকরকে তখন চিন্তা করতে হবে যে আমি এই চাকরিটা করবো কি করবো না, এই বিষয়টা ভাবতে হবে। তো আমি জানি না ডক্টর ইউনূস এটাকে কীভাবে নেবেন। নিশ্চয় আপনি অবগত আছেন, জোটের অংশ হয়ে এক দলের প্রার্থীরা আরেক দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবেন না। আরপিওতে যুক্ত হয়েছে এমন বিধান। জোটের যে আমরা তৎপরতা দেখি নির্বাচন এলেই, এবার সেই সমীকরণ পাল্টে যাবে কিনা প্রশ্নটি থাকছে আপনার কাছে। আবারও বিরতির সময় হয়েছে। দর্শকদের সাম্প্রতিকের এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। বললাম শহীদ খান, যে আলোচনায় আমরা ছিলাম, আরপিওতে যে বিধানটি যুক্ত হলো, জোটের অংশ হয়ে এক দলের প্রার্থীরা আরেক দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবেন না। আমরা বিগত সময় যেমনটি দেখেছি যে নির্বাচন এলে জোটের তৎপরতা বাড়ে এবং ছোট ছোট রাজনৈতিক দলগুলো বড় দলের জনপ্রিয়তাকে কাজে লাগাতে চায়। এবার সেই জোটের সমীকরণ পাল্টে যাবে কিনা? না, সেটা পাল্টে যাবে না। বাট আমি আরপিওতে এটা হলে আমি এটাকে সমর্থন করি একজন নাগরিক হিসাবে। কারণ হচ্ছে যে আপনি আপনার যে প্রার্থী তাকে নিজের পায়ে দাঁড়াতে দেন, আপনি মেরুদণ্ড সোজা করে দাঁড়ান। কেননা জোট যখন হবে তখন ওখানে কোনো বড় দলের সাথে যখন জোট করবেন তখন তো সে প্রার্থী দেবে না, বিদ্রোহী প্রার্থীকে থামানোর চেষ্টা করবে। সুতরাং আপনি আপনার জোরে হন। যদি ভবিষ্যতে পিআর চালু করতে হয় তাহলে এটা এখন থেকে প্র্যাকটিস করতে হবে, তাহলে তো বুঝাই যাবে না যে আপনার কতটা শক্তি আছে ছোট দল হিসাবে। আরপিওতে আরও 3-4টা জিনিস ওনারা না ভোট বোধহয় সংযুক্ত করেছেন। না ভোট থাকতে পারে, হ্যাঁ, না ভোট একক প্রার্থী থাকলে না ভোট, এটা তো হবে না। এই জায়গায় একটা বিপদ আছে, কারণ আপনি একক প্রার্থী থাকলে সে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবে, সেখানে আপনি না ভোটের বাক্স কেমন দিবেন? অর্থ কোনো আইনগত ভিত্তি নাই। নির্বাচন কমিশনের তরফ থেকে তো বলছে, হ্যাঁ বলেছে, আমি দেখেছি ওটা। তো এটা একটা কন্ট্রাডিক্টরি বিষয় যে আপনি একটা নির্বাচন ডিক্লেয়ার করলেন মাত্র একজন প্রার্থী, রনিশার তার এলাকায় একজন প্রার্থী, কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে চাচ্ছে না বা প্রতিদ্বন্দ্বীদের উনি ম্যানেজ করেছেন, সেটা আপনি তো বন্ধ করতে পারবেন না। সুতরাং ওখানে কেন না ভোট যদি বাক্স চালু করতে চান সবখানে দেন। আপনার 4জন প্রার্থী থাকলে তো আমার না ভোট দেওয়ার অধিকার থাকতে হবে, যে আমি এই 4জনের কাউকে পছন্দ করি না। সুতরাং আপনি না ভোট চালু করেন, কিন্তু সব জায়গায় এটা করতে হবে। ওই একক প্রার্থীর কথা, এটা হলো পিক অ্যান্ড চুজ হয়ে যাচ্ছে, এটা করা যাবে না। ওনারা আরেকটা যেটা করেছেন যে প্রিজাইডিং অফিসারের যে ওই যে ভোট কেন্দ্রের ভোট বাতিল বা ওই যে আপনার যে কোনো একটা বুথের ভোট বাতিলের যে অধিকারটা ছিল, সেটা ওনারা একেবারে সেন্টারে নিয়ে আসছেন, যেটা খুবই একটা ডেঞ্জারাস ডিসিশন এবং এটা কার্যকর করা যাবে না। এইটা বাংলাদেশের যে আমাদের যে নির্বাচন ব্যবস্থা আছে সেখানে প্রিজাইডিং অফিসারকে শক্তিশালী করতে হবে, তাকে সুরক্ষা দিতে হবে। আমরা যদি প্রিজাইডিং অফিসারকে শক্তিশালী করতে না পারি, সুরক্ষা দিতে না পারি এবং তার পাওয়ারটা যদি আমরা কার্টেল করি, তাহলে কিন্তু ভবিষ্যতেও যে ইতিহাসের সেরা নির্বাচন তো দূরের কথা, কোনো ভালো নির্বাচন করা সম্ভব হবে না। আপনি আরপিওতে ইন্ডিপেন্ডেন্ট প্রার্থীর জন্য যে 1% ভোটের বিধান রাখা হয়েছে, যে 1% ভোটে তারা সাইন করতে হবে, এটা তো একদম সংবিধান বিরোধী, মৌলিক অধিকার বিরোধী আইন। এটা আপনি বদলান না কেন? আপনি তো এটা বদলান নাই। আপনি এটা কিভাবে চান যে একজন ভোটার ভোটের আগেই কাকে ভোট দিবে এটা তাকে ডিক্লেয়ার করতে হবে? এটা তো যে ভোটের যে নিয়ম আছে, যে গোপনীয়তা, সেটা তো গোপনীয়তার বিরুদ্ধে, সেটা তো আপনি করতে পারেন না। সুতরাং এই আইনটা বাতিল করা দরকার ছিল, সেটা তারা বাতিল করেননি। আপনি যদি 1% আইন বাতিল না করেন, তাহলে আপনি দেখেন যে গত 10টা নির্বাচনে বা 5টা নির্বাচনে, এই 3টা বাদ দেন, 14, 18, 24 নির্বাচন বাদ দেন, তার আগের নির্বাচনগুলোতে এই যে রেজিস্টার্ড দলগুলো আছে, কোনো দল এমনও আছে যে বাংলাদেশে সারা বাংলাদেশ মিলে 1000 ভোট পায়নি, কিন্তু রনিসাহেবের এলাকায় রনিসাহেবের ভোটার আছে কমপক্ষে 3 থেকে 4 লক্ষ। ওটার 1% মানে 3000 থেকে 4000 ভোটারের সিগনেচার নিতে হবে একজন ইন্ডিপেন্ডেন্ট প্রার্থীকে। তো আপনি এটা কেন তার উপরে বাধ্যতামূলক করবেন? আরেকটা জিনিস আছে যে আমাদের রাজনৈতিক দলগুলো যেগুলো করে, সেটা হলো তারা একটা নমিনেশন 4টা লোককে দিয়ে দেয়, যে 4জন আমার ক্যান্ডিডেট, এবং শেষ মুহূর্তে যে এই রাজনৈতিক দলগুলো একজনকে ওই মার্কাটা দেয়, বাকি 3জনকে তারা ভোট থেকে বের করে দেয়। এইটাও একটা পরিবর্তন করা দরকার। এটা হলো একটা দলীয় স্বৈরাচারের মতো, এবং নমিনেশন বিক্রির ব্যবস্থা ভালো হয়। জি, জনাব গোলাম আলী, দুটি
জরিপের তথ্য আপনার সামনে তুলে ধরতে চাই। একটি সুশাসনের জন্য নাগরিক সুজনের তরফ থেকে করা হয়েছে যে ৭১% মানুষ উচ্চকক্ষের সংখ্যানুপাতিক পদ্ধতিতে আসন বন্টন চায়। আরেকটি জরিপ করেছে বিআইজিডি, সেখানে বলা হয়েছে ৪৮.৫% ভোটার এখনো নিশ্চিত নয় কাকে ভোট দেবে। একটু জানতে চাই, জনগণের মাঝে কি নির্বাচনে অনীহা তৈরি হয়েছে? মানে প্রথমত এই ধরনের জরিপ যারা করে, এই সমস্ত জরিপের পেছনে বিরাট একটা ধান্দা কাজ করে, দেশি বিদেশি স্বার্থ কাজ করে, অর্থ লেনদেনের কাজ করে। আর যে লোকগুলো করেছে, যেমন সুজন, বদিউল আলম, সরকারের সাথে জড়িত, এখন যাদের সাথে আছে, আর এই লোকের রেকর্ড, অতীত রেকর্ড ভালো না, বাংলাদেশের কোনো রেকর্ড ভালো না। ফলে এই যে ৭১% কী করছে না করছে, এইটা ওনাকে নিয়ে কথা বলার রুচি আমার নেই। দ্বিতীয়ত ব্রাক একটা করছে, জরিপ করছে, এরা আড়ঙের দুধ বিক্রি করে, তারপরে শেষে এরা ওই কাঁথা সেলাই করে, এরা সুদে টাকা ধার দেয়, এরা বিকাশের ব্যবসায়ীদের গরিব মানুষকে শোষণ করে, তারপর শেষে এরা ঢাকা শহরে বড় বড় বিল্ডিং করে রাজার হালে এরা কাটায়। এদের যে ফজলি হাসান, স্যার ফজলি হাসান আবেদ, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্যান্য যারা এনজিও আছে, দে হ্যাভ এ জ্ঞান, তারা একটা স্বার্থ নিয়ে কাজ করে। এই স্বার্থের মধ্যে তো নির্বাচন, ইলেকশন এদের মধ্যে কখনো ছিল না। এরা কেন জরিপ করতে যাবে? জরিপ করা তার অধিকারটাকে, দরকারটা কি? এরা প্যাঁচ লাগাচ্ছে। সব মিলিয়ে যে কাজগুলো করছে, এগুলো নিয়ে আসলে আমাদের কথা বলা উচিত না। আমাদের প্রথম প্রশ্ন করা উচিত যে তুমি এই কাজগুলো কেন, দরকার কি? এখন হঠাৎ করে ধরেন একজন কৃষক, সে কৃষক দিয়ে যদি এসে হাতি চালানো শুরু করে দেয়, একজন গারোয়ান, সে মহিষের চালায়, সে যদি বলে যে আমি আর আজকে থেকে মোষ চালাবো না, আমি কালকে থেকে 747 বোয়িং 747 চালাবো, তো তখন এটা যেমন মেজাজ গরম হয়ে যায়, তেমনি এদের কর্মকাণ্ড দেখে মেজাজ গরম হয়ে গেছে। আরে বাবা, আমরা সারা বছর মানে 40 বছর যাবত রাজনীতি করি, 25 বছর যাবত ন্যাশনাল পলিটিক্স করতেছি। তো একটা দলের নির্বাচিত সবচেয়ে প্রতিযোগিতামূলক একটা জায়গাতে নির্বাচিত সংসদ সদস্য হওয়ার পরে সকালবেলা যে রাজনীতি বুঝি, বিকেলবেলা দেখি ভুল। আমরা সেই সকালে 1 বালতি পানি খাই, বিকেলবেলা 11 বালতি পানি খাওয়া লাগে রাজনীতি ঠিক করার জন্য। আর আমাদেরকে সাজেশন দেওয়ার জন্য যারা রাজনীতির বুঝে না, তারা আমাদের বিপরে জরিপ করে। মানে কি বলবো, মানে মেজাজ আর ঠিক রাখা যায় না। বাংলাদেশে যা কিছু হচ্ছে এসবই সার্কাস, নাটক। এবং এই নাটক যারা করছে তাদের সবাইকেই রাজনীতি খুব খারাপ ম্যাডাম, খুব খারাপ জিনিস। এখানে কেউ কাউকে ক্ষমা করে না। এটা এতটা প্রতিশোধ পরায়ণ। আপনি চিন্তা করেন যে 15 বছর সেই শক্ত হাতে, যাকে বলা হতো লেডি হিটলার, এবং যাকে বলা হতো সেই হীরক মানবী, মানে লোহা থেকে শুরু করে যে কোনো স্টিলের চাইতে শক্তিশালী পাথর কোনটা? হীরা। তো শেখ হাসিনাকে বলতো হীরক মানবী। এই রাজনীতির উত্তাপে 1 মিনিটে হীরা গলে চুরমার হয়ে গেছে। আর এখন যেখানে হীরা গলে চুরমার হয়ে গেছে, আর এখন যারা কাদামাটি, ভেদা কাদা, এই কাদামাটি বসে বসে এখন আমাদেরকে সাজেশন দিচ্ছে, এটা করো এটা করো। শুনুন, ব্যাপারে ভালো, মানুষের শরীরে দেখবেন এই যে ডায়রিয়া হয়, সবচেয়ে খারাপ অবস্থা, তখন একটা স্যালাইন দেয় না? সেই স্যালাইনের নাম কি জানেন? ডেক্টোজিন একুয়া। মানে জাস্ট পানি দেওয়া হয়, ফর্মাল একটা, জাস্ট ওই রুগীকে বাঁচানোর জন্য এমন একটা দেওয়া হয় যে ও মানে ডায়রিয়ার শরীর কোনো শক্ত খাবার নিতে পারে না। এখন শেখ হাসিনার 15 বছরের শাসনের পরে আমাদের এই দেশে যা অবস্থা তৈরি হয়েছে, সেখানে বেসিক যে ডাল ভাত নেওয়ার মতো অবস্থা কিন্তু নাই। এখানে ডেক্টোজিন একুয়া দিয়ে এই জাতিকে রক্ষা করার দরকার ছিল। ওনারা যদি বুদ্ধিমান হইতো, তারা বলতো আমরা এই 2 বছর 3 বছর এই কাজগুলো করব। পুলিশের মনোবল ফিরিয়ে আনবো, সেনাবাহিনীতে শৃঙ্খলা আনবো, এবং যে সমস্যার সৃষ্টি হয়েছে এটা করব, তারপর আমরা ইলেকশনে যাব। যদি আমাদেরকে অ্যাপ্রুভাল দেন আমরা থাকবো, নাহলে আসসালামু আলাইকুম। তা না করে যেটা বেসিক, একেবারে ফান্ডামেন্টাল একটা ইলেকশনের জন্য, সেই ফান্ডামেন্টাল ইলেকশনের বাইরে গিয়ে আরও হাজারোটা সেই